আমি অত্যন্ত দুঃখিত, শুধু বেদনা না, এটা বেদনাদায়ক রেজাল্ট। এবং এই রেজাল্ট হওয়ার কারণে আরেক দিকে আমি খুশি, সেটা হচ্ছে যদি আরও নিচেই নামতো রেজাল্ট, তাহলে দেশের জন্য মঙ্গল হতো। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ইতিহাস যদি পড়েন, তারা কিভাবে ধুম করে এত ধনী হয়ে গেল, এই ইতিহাসটা পড়লেই দেখবেন তাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ওই দেশে প্রথমেই ওরা মোহাম্মদ আবু আশআরি, প্রধান শিক্ষক, এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়। তো আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, এবার যে গেল যে 2000 SSC 25 যে পরীক্ষাটা হয়েছে এবং সেখানে আপনাদের স্কুল থেকেও শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, আপনাদের স্কুলের ফলাফল একটু চিত্রটা জানতে চাচ্ছিলাম, ফলাফলটা কেমন, তাতে আপনি খুশি না বেজার? আমি অত্যন্ত দুঃখিত, শুধু বেদনা না, এটা বেদনাদায়ক রেজাল্ট। এবং এই রেজাল্ট হওয়ার কারণে আরেক দিকে আমি খুশি, সেটা হচ্ছে যদি আরও নিচেই নামতো রেজাল্ট, তাহলে দেশের জন্য মঙ্গল হতো। কারণ হচ্ছে যে বাচ্চাটা পড়েছে, যে বাচ্চাটা লিখছে, সেই পাশ করেছে। এবারকার পাশের মধ্যেও কিছুটা হলেও আমরা সহানুভূতি দেখাইছি। এই সহানুভূতির থেকে সরে আসতে হবে, বাচ্চাদের পড়ার টেবিলে যেতে হবে, বাচ্চারা পড়াশুনো করবে এবং যাচাই বাছাই সঠিক হবে, সঠিক নাম্বার পাবে, সেই মেধা দেশ এবং জাতির কাজে লাগবে। আর যেভাবে বিগত সময়ে আমরা খাতা দেখছি, সেখানে তো খাতা দেখি নাই, 2 দিন 3 দিন সময় দিত বোর্ড, ওর ভরাট করবো কিভাবে আর সেটা আমরা খাতা দেখবো কিভাবে। এবার তার থেকে দ্বিগুণ সময় দিচ্ছে, এবার খাতা দেখাচ্ছে, খাতা দেখা হয়েছে। আর বিগত সময়ে লেখাপড়া ছিল না, হঠাৎ করে সেই আইন করার কারণে পরীক্ষাটা পরীক্ষার মতো হয়েছে, যার কারণে এবার রেজাল্ট খারাপ হয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে, সেই তুলনায় আমাদের আর একটু বেশি খারাপ হয়েছে। আমাদের ব্যাচটাও খারাপ ছিল, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সেম রেজাল্ট হয় না। কোনো ব্যাচ ভালো থাকে, সেবার ভালো রেজাল্ট হয়, কোনো ব্যাচ খারাপ থাকে, সেবার একটু খারাপ রেজাল্ট হয়। আমার ব্যাচটাও খারাপ ছিল, আবার লেখাপড়ার মানও পরিবর্তন হয়েছে, যার কারণে রেজাল্ট খারাপ হয়েছে। কতজন শিক্ষার্থী ছিল পক্ষে? 87 জন শিক্ষার্থী ছিল, পাশ করেছে 37 জন। জিপিএ +9, এ আছে 14টা, এ মাইনাস আছে এবং 13টা, তারপরে যাই হোক পরেরগুলো আছে আর কি। এই ভরাডুবির পিছনে মূল কারণ কি তাই করলেন? ভরাডুবির পিছনে মূল কারণ সেটা হলো বিগত সময় ধরেন ক্লাস 10-এ বাচ্চারা উঠলে ওরা আর স্কুলে আসতো না, ওরা আমাদের থেকে সরে যেত। আমরা অভিভাবক সমাবেশ করেছি, বাচ্চাদের নিয়ে বইছি, শিক্ষকদের নিয়ে বইছি, বিভিন্নভাবে চেষ্টা করে ওই 2-4-5 দিন থাকেছে, তারপরে আবার যাতাই হয়ে গেছে। তো যে বাচ্চা স্কুলে আসবে না, যে বাচ্চারা বিভিন্ন প্রাইভেট ইন্ডাস্ট্রি করে বেড়াবে। এখন প্রাইভেট শিক্ষকের কোনো দায়বদ্ধতা নাই, আর স্কুলের শিক্ষকের দায়বদ্ধতা আছে। একটা বাচ্চা প্রাইভেটে পড়তে গেল, সে পড়ুক আর না পড়ুক, মাসে তার টাকা পেয়ে গেলে প্রাইভেট শিক্ষক খুশি হয়ে গেল। এবার আমরা সেটার থেকে উত্তরণের জন্য অলরেডি আমরা শিক্ষকরা বসছি এবং বাড়ি বাড়ি অভিভাবকদের বাসায় যাচ্ছি যে আপনাদের বাচ্চা যদি এবার নিয়মিত ক্লাস না করে, তাহলে কিন্তু আমরা টেস্ট পরীক্ষাও দিতে দেব না, এবং টেস্ট পরীক্ষা দিলেও যদি পাস না করতে পারে আমরা কিন্তু সেন্টার আউট করবো না। তখন আপনারা আমাদের কাছে যাই কোনো অবস্থাতেই সুপারিশ করতে পারবেন না যে আমার বাচ্চার পরীক্ষা দেওয়ার সুযোগ। ইনশাআল্লাহ আগামীতে মনে করি রেজাল্ট ভালো হবে। শিক্ষা আসলে শিক্ষার্থীরা পড়ার টেবিল মুখী কেন হয় না? বিগত সময়ে শিক্ষার্থীরা পড়ার টেবিলে যেত না, তারা না লিখলেও এমনও রেকর্ড আছে যে অনেক বাচ্চা একটা পরীক্ষায় অ্যাটেন্ড করেনি, তারপরও তার রেজাল্ট পাস হয়ে চলে আসে, এর রেকর্ডও আছে। খাতায় লেখুক আর না লেখুক, খাতা জমা দিতে পারলেই হেড এক্সামিনারের উপর বোর্ড থেকে প্রেশার হতো, আবার হেড এক্সামিনারদের উপর প্রেশার দিত যে যাই লেখেছে কিনা আপনি নাম্বার দেন, অসুবিধা কোথায়। যার কারণে ওইভাবেই পাস হয়েছে।
আর এইবার সেই তুলনায় একটু ভিন্নতা আসছে। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্টের মাথায় ঢুকছে যে না এত পাশের দরকার নেই, গুণগত মান দরকার। তো গুণগত মানের জন্য কিছুটা শেখা হয়েছে, যার কারণে যে যারা ওই গতানুগতিক পরীক্ষা দিত তারা ফেল করছে, আর যারা একটু বয়স সংস্পর্শে ছিল তারা পাস করছে। আচ্ছা, এটা ভিন্ন প্রশ্নটা করি। বহির্বিশ্বের থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য। আপনি একজন প্রধান শিক্ষককে বলবেন এই পার্থক্য পিছনে মূল কি মুখ্য ভূমিকা দেয়? আমার সৌভাগ্য হয় নাই, তবে যে সমস্ত শিক্ষকরা যেনারা বহির্বিশ্বে বিভিন্ন প্রশিক্ষণে বা বিভিন্ন ট্রেনিংয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তাদের মুখ থেকে আমি যেটা শুনছি, সেই সমস্ত ওই দেশের ক্রিম হচ্ছে শিক্ষকরা। সবচেয়ে মেধাবী ছাত্র তারাই শিক্ষকতায় আসে। যার কারণে সেই দেশের শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষগুলো সব এসি, শিক্ষকরা আসে এসি গাড়িতে চলে। তাদের জীবনযাত্রাও যেমন, ছাত্ররা প্রত্যেকটা ছাত্রদের জীবনযাত্রা তেমন। আমাদের দেশের বিশেষত মফস্বল এরিয়ায় ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে দরিদ্র সীমার নিচেই তারা বাস করে। তারা 2 দিন আসলে 3 দিন আসে না। আজ খাবার নাই, বাবার সাথে মাঠে কাজ করতে চলে গেছে। আর ওই দেশের শিক্ষা ব্যবস্থা যেমন শিক্ষকরা, তেমন অভিভাবক, তেমন পারিপার্শ্বিক অবস্থা আছে। একটা শিক্ষার গুণগত মান যদি আপনি সার্বিকভাবে উন্নয়ন ঘটাতে চান, তাহলে অনেকগুলো উপকরণ থাকতে হবে। একটা ভালো প্রতিষ্ঠান হতে হবে, সেখানে ভালো শিক্ষক থাকতে হবে, ওই এলাকার অভিভাবকদের আবার সুন্দর হতে হবে, আবার ওই এলাকার রাজনৈতিক পরিবেশও সুন্দর হতে হবে। আমাদের এলাকাতে যখন বাহিনী থাকেছে তখন কি হয়েছে, এখানে যদি একটা লোক বাজারের উপরে গুলি করে মেরে দিয়ে গেছে, 1 সপ্তাহ 15 দিন স্কুলে খোলা যায়নি, ওই আতঙ্কিত হয়েছে। তাহলে এই সমস্ত জিনিস যদি সুন্দর হয়, তাহলে একটা ভালো জিনিস সেখান থেকে উৎপাদন হতে পারে। আমাদের দেশে কোনটা ভালো আছে? না আছে শিক্ষক, না আছে প্রতিষ্ঠান, না আছে অভিভাবক। এর ভিতর থেকে যারা মেধাবী তারা ওই নিজের প্রচেষ্টায় তারা বাড়াচ্ছে, কিন্তু এই মেধাবীরা কিন্তু এদের যে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল অভিভাবক থেকে, পরিবেশ থেকে, এলাকা থেকে, এই সাপোর্ট কিন্তু তারা পাচ্ছে। আর বিদেশের সাথে তুলনা করতে যাচ্ছেন, বিদেশের সাথে কিভাবে তুলনা করবেন? আমরা তো পরনির্ভরশীল। আমাদের শিক্ষা কারিকুলাম যেটা, সেই কারিকুলামটা আমরা এক দেশের সাথে চুক্তি করলাম, চুক্তি করার পরে 2 বছর নাই যেতে আমার এক মন্ত্রী মহোদয় ঘুরে আসলো আর এক দেশের থেকে, ঘুরে এসে বললো যে না, ওই নীতিটা ভালো না, নীতি এইটা প্রণয়ন করতে হবে। ওইটা বাড়িতে আবার আর একটা শুরু করলো, ওটা শেষ নাই হতে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমার খুব শখ হয়েছে আমি বড় পাহাড়ে উঠি। আমি পাহাড়ে উঠতে গেছি, তো আমি তো কোনোদিন পাহাড় দেখি নাই। প্রথম যে পাহাড়টা দেখেছি মনে করছি এইটাই মনে হয় সবচাইতে বড় পাহাড়, আমি ওইটাই উঠা শুরু করছি। আমি মাঝামাঝি পজিশনে যাই, দেখে যে না, পরবর্তীটা এর থেকে বড়। আমি আবার ওখান থেকে নামা শুরু করছি, নামে আবার ওইটাই উঠতে গেছি। আবার দ্বিতীয়টায় যখন উঠছি তখন দেখি ওর পাশেরটা আরো বড়, আবার ওখানে মাঝামাঝি পজিশনতে নামছি। আমাদের দেশের অবস্থা, আমরা তো পরনির্ভরশীল। আমার দেশ তো স্বনির্ভর না। এক এক দেশে এক একভাবে সাহায্য করে, এক এক রাজনৈতিক দল আসে, আবার রাজনৈতিক প্রতিহিংসা আছে। আপনি একটা বিল্ডিং করে আপনার মেয়াদ শেষ হয়ে চলে গেছে, হয়তো অর্ধেক হয়েছে, পরবর্তী আর সরকার এসে ওই বিল্ডিং এ হাতই দেবে না। আচ্ছা, আরেকটা কথা যুক্ত করতে চাই আমি, সেটা হচ্ছে আমাদের দেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থী, জুয়েল স্টুডেন্টগুলো, এরা বিসিএস দেওয়ার পরেই সাধারণত টিওর, স্টেট বা অন্যান্য সেক্টরে যুক্ত হতে চায়, কিন্তু এই শিক্ষকতা পেশায় আসতে চায় না। অথচ শিক্ষা হলো, বিশেষ করে মাধ্যমিক স্তরটা হচ্ছে জাতির একেবারেই মেরুদণ্ড বলা হয় এই মাধ্যমিক স্তর। অথচ এই জায়গাটা শিক্ষকতা পেশায় ওনারা কেন আসতে চায় না? আপনার কি মডিফাই বা কি বিষয়টা কি চিন্তা করছেন? আমি যদি ডাক্তার হই, তাহলে আমি সরকারি বেতন আমার অনেক, সেই সাথে আমি প্রাইভেটভাবে মাসে 10-20 লক্ষ টাকা কামাই করতে পারি। আর একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, সে প্রাথমিক অবস্থায় সে অনেক টাকা বেতন পায়।
এখন শিক্ষকদের যদি আপনাকে মেধাকে যদি শিক্ষকতায় আনতে হয়, তাহলে এই শিক্ষকতাকে ওদের থেকেও প্রায়োরিটি দিতে হবে। যখনই আপনি একজন শিক্ষকের বেতন সবার থেকে উপরে উঠায় নেবেন, তখন যারা ডিসিএসপি বিসিএস ক্যাডার হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তারা তখন শিক্ষায়ও যাবে, ডিসিএসপি হতে যাবে, সব দিকে আসবে। একজন শিক্ষকের বেতন, একজন এমএ পাস শিক্ষক, সে আপনার এমটিএসসি এর পরীক্ষা দিচ্ছে, সমস্ত কিছু করতেছে, করার পরও তার বেতন হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা তো 12,000 টাকায়, মানে মাধ্যমিক স্কুলে 12,000 মানে 12,000। আর সরকারি একজন পিওনও যদি প্রথমে চাকরিতে ঢোকে, তার বেতন স্টার্টিংয়ে বাড়ি ভাড়া, তারপরে চিকিৎসা ভাতা, সব কিছু মিলে তার কিন্তু 20-এর কাছে চলে যায়। একটা পিওনের বেতন হচ্ছে, যে 8ম শ্রেণী পাশ করে একটা সরকারি পিওনে ঢুকছে, তার বেতন 20,000। অথচ একজন এমএ পাস ছেলে শিক্ষকতায় আসতেছে, তার বেতন 12,000 টাকা। তাহলে কেন শিক্ষকতায় মেধা আসবে? মেধা আসার কোনো সুযোগ নাই। সরকারকে এটা উপলব্ধি করতে হবে। সরকারকে যদি এই জাতিকে যদি বিশ্ব দরবারে অবস্থান নিতে হয়, অবশ্যই সরকারকে এটা ভাবতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তারপরে আপনার দেশ সাজাক, দেশ একদিন উন্নত হবে ইনশাল্লাহ। আর এর সাথে আর একটা জিনিস পরিষ্কার করতে হবে, আপনার নিঃসন্দেহে আপনারা সাংবাদিক, আপনারা এই বিষয়ে আমাদের থেকেও বেশি সচেতন। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ইতিহাস যদি পড়েন, তারা কিভাবে ধুম করে এত ধনী হয়ে গেল, এই ইতিহাসটা পড়লেই দেখবেন তাদের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ওই দেশে প্রথমেই ওরা এই ঘুষ দুর্নীতি এইটা দমন করেছে। যখনই ঘুষ দুর্নীতি দমন করেছে, দেখবেন 5 বছর লাগবে না, এই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হতে, উন্নত দেশ হতে 5 বছর লাগবে না। শুধু একটা বার, 5টা বছরের মধ্যে 3 বছর ঘুষ খাওয়া বন্ধ হোক, সুদ খাওয়া বন্ধ হোক, সমস্ত সরকারি কার্যক্রম সঠিকভাবে হোক, দেখেন উন্নত হতে মোটেই সময় লাগবে না। একটা রাস্তা কনস্ট্রাকশনের একটা কাজ, ওই রাস্তায় খরচ হবে 2 লাখ টাকা, ওখানে এস্টিমেট করা হচ্ছে 5 লাখ টাকা। কেন 5 লাখ টাকা হবে? ইঞ্জিনিয়ার তো চাকরি করে, ওর তো বেতন আছে, ওর জন্য আবার আলাদা পার্সেন্ট রাখা হয় কেন? এইগুলো বন্ধ করেন। দেখেন এক রাস্তার টাকা দিয়ে 2 রাস্তা করতে পারবেন, খরচের কৃষ্ণতা চলে আসবে। একজন ডাক্তারের, সরকারের নিয়ম করা উচিত যে একজন ডাক্তার সর্বোচ্চ 15 বা 20টির অধিক সে রোগী দেখতে পারবে না। দেখেন ডাক্তারদের অবস্থা কি দাঁড়ায়। পারবে এই সরকার? যে সরকারই আসে, এরা তো আমলাদের উপর নির্ভর করে আসে আমাদের দেশে, যার কারণে আমলাদের কথা শুনতে হয়। ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, আজকে চিটাগাং বন্দরের অবস্থা কেন? কোন সরকারি সিন্ডিকেট বন্ধ করতে পারে না কেন? যে সরকারে আসে, ওদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এসে নির্বাচন করে ওরা ক্ষমতায় যায়, তো ওদের কথা শুনবে না? ওদের কথা শুনতে হবে। ওরা সিন্ডিকেট করবে। আপনার সোয়াবিনের তেল আপনি শুধু 70 টাকায় পাবেন, শুধু 70 টাকায় পাবেন। আপনার চিটাগাং সিন্ডিকেট বন্ধ করেন, শুধু 70 টাকায় আপনি জনসাধারণ এই সোয়াবিন তেল খেতে পারবেন।